আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, আজকে তোমাদের শুরু করছি এটা এখন ডিস্টার্ব করতেছে আমার কম্পিউটারটা, দেখছো? আচ্ছা, যাই হোক, শুরু করে দিই। দেখা যাচ্ছে কিছু? মনে হয় দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। কাজের সময় আমার ফোনও হ্যাং দিয়ে দেয়, যখনই ক্লাসে ঢুকবো তখনই হ্যাং দিয়ে দেয়। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা এবং সংগ্রহ। আমার বইয়ে এটা আছে চ্যাপ্টার 4-এ। অনেক বইয়ে হয়তো চ্যাপ্টার 4 অথবা 5 কাছাকাছি কোনো চ্যাপ্টারই থাকবে। যাতে তোমার কাছে, যাদের কমার্স পাবলিকেশনের বই আছে তাদের হয়তো চ্যাপ্টার হয়তো আগে পিছিয়ে হতে পারে। পাবলিকেশন তো 2টা মাত্র আমাদের 4th ইয়ারের জন্য। তো আমরা তো ইয়েরটা পড়াচ্ছি, শাহ আলমের বইটা পড়াচ্ছি। ওইখানে তোমার এটা চ্যাপ্টার 4। হ্যাঁ, আমাদের হচ্ছে লেকচার 9। আজকে পড়াবো মানব সম্পদ পরিকল্পনা কি। আমরা সাধারণভাবে কিন্তু বুঝি যখন আমরা কোনো ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে কোনো ঘটনা বা কোনো একটা কাজ করব, সেটা সম্পর্কে যখন আগাম আমরা কোনো কিছু নকশা প্রণয়ন করব, সেটাকে আমরা প্রথম একদম সাধারণভাবে সেটাকে আমরা পরিকল্পনা বলি, ঠিক না? এখন পরিকল্পনার আরেকটা সংজ্ঞা যদি আমরা একদম মানব সম্পদ পরিকল্পনা বলি, তার মানে হচ্ছে মানব সম্পদ সম্পর্কে যদি আমরা আগাম কোনো কিছু যদি পরিকল্পনা করে থাকি, তাদেরকে নিয়ে একটা নকশা প্রণয়ন করে থাকি, কিভাবে আমি মানব সম্পদ সংগ্রহ করব, কিভাবে কাজে লাগাবো, সেগুলো নিয়ে যখন আমরা একটা পরিকল্পনা করব, সেটাই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। তো মানব সম্পদ পরিকল্পনা নিয়ে অনেকেই অনেক সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে সেটা হলো বর্টল অ্যান্ড মার্টিনের মতে, হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং ফিউচার। ঠিক আছে, ডিটারমাইনিং ফিউচার human resource needs human resource needs relative to an organization's strategic plan। অর্থাৎ হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস যেখানে যেটা ডিটারমাইন করে হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে কতটুকু হিউম্যান রিসোর্স প্রয়োজন আছে বা নিড আছে কতটুকু। হ্যাঁ, যেটা কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজিক প্ল্যান, কৌশলগত পরিকল্পনা আছে, সেটার সাথে সম্পর্কিত কতটুকু ভবিষ্যতে কর্মীর প্রয়োজন হবে এবং ডিভাইসিং দ্য স্টেপস নেসেসারি টু মিট দোজ নিডস, এবং সেই স্টেপগুলো সম্পর্কে যেগুলা দরকার হবে ওই নিডস গুলা বা একটা যতজন চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ করার জন্য সেই প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো, ওগুলাকেই বলতেছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ মানব সম্পদ পরিকল্পনা হচ্ছে যে সংগঠনের যে কৌশলগত পরিকল্পনার সাথে মিল রেখে যে ভবিষ্যতে মানব সম্পদের কতটুকু চাহিদা হবে সেটা নির্ধারণ, এবং সেই চাহিদা যেন পূরণ করা যায় সেই জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো রয়েছে সেগুলা গ্রহণের প্রক্রিয়া হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। অর্থাৎ কতটুকু মানব সম্পদ লাগবে, তাদেরকে কোথায় কাজে লাগানো হবে, সেগুলো সবকিছু সম্পর্কে অবশ্যই পরিকল্পনাটাকেই বলতেছে মানব সম্পদ পরিকল্পনা। ঠিক আছে, এখন মানব সম্পদ পরিকল্পনার সংজ্ঞাটাকে যখন আমরা বিশ্লেষণ করি, এটা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না? কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। অর্থাৎ একটা মানব সম্পদ পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এটার অবশ্যই একটা পূর্বানুমান থাকবে, অর্থাৎ এটা আগে থেকেই নির্ধারণ করা হবে। ওইটাই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনার পূর্বানুমান। অর্থাৎ প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান।
তারপর হলো এটা অবশ্যই প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ অবশ্যই হতে হবে। তারপর হলো এটার কি একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং একটা কর্মসূচি নির্ধারণ করা হবে যে এটা কখন, কোথায়, সঠিক কোন সময়টাতে এটা কাজে লাগানো হবে, কাকে কখন কাজে লাগানো হবে, কিংবা কে কোন মানব সম্পদ বা কোন কর্মীটা আমার একটা নির্দিষ্ট কাজের জন্য যোগ্য বা কখন যোগ্য হবে। হয়তো একটা কর্মী সে এখন যোগ্য না, কিন্তু 3 মাস পর তাকে ট্রেনিং দিলে তাকে ঠিকই সেই কাজটা করতে পারবে। তো পরিকল্পনার কাজই হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য কর্মী বাহিনীকে তৈরি করা, প্রতিযোগিতার জন্য কর্মী বাহিনীকে তৈরি করা, তারপর একটা নির্দিষ্ট সময় একটা স্থান দেখা যায় এক এক জায়গায় স্থানে এক এক ধরনের কর্মীর প্রয়োজন হয় সেটা, কিংবা একটা প্রতিষ্ঠানে কয়জন লাগবে, হ্যাঁ সেটা তো আগে থেকেই বোঝা সম্ভব না। সম্ভব তুমি যখন পরিকল্পনা রেডি করবা মানব সম্পদকে নিয়ে, তখন তুমি বুঝতে পারবা কিন্তু প্রতিষ্ঠানে কোথায় কয়জন লোক লাগতেছে। পরিকল্পনা ছাড়া কিন্তু বোঝা যায় না। যেমন একটা প্রতিষ্ঠান যখন চালাতে যায় কেউ, তখন ও বুঝে যে উৎপাদনে কয়জন লাগবে, সাধারণত উৎপাদনে একটু বেশি কর্মী লাগে, কিংবা তোমার উৎপাদন কত লাগতেছে, কত ইউনিট তুমি উৎপাদন করতেছো সেই অনুসারে কয়জন কর্মী লাগতেছে, কিংবা তোমার অফিস চালাতে কয়জন লাগছে, সবগুলোই কিন্তু মানব সম্পদ পরিকল্পনার মধ্যে চলে আসে। আবার যে ম্যানেজার সেও কিন্তু মানব সম্পদ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দ্বারাই রিক্রুটেড হয়। অর্থাৎ মানব সম্পদ পরিকল্পনায় কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক না? তাহলে মানব সম্পদ কিছু বৈশিষ্ট্যটা আমি আর পড়ালাম না, বৈশিষ্ট্যটা সহজ, এত কঠিন কিছু না। আমরা পড়াই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা পড়ি। হ্যাঁ, মানব সম্পদ পরিকল্পনার কেন গুরুত্ব আর বৈশিষ্ট্য অনেকটা কাছাকাছি লেখা যায়, ওখান থেকে কিছু জিনিস চলে আসে। মানব সম্পদের প্রথম গুরুত্ব হচ্ছে ভবিষ্যৎ যে কর্মী আছে তার প্রয়োজনীয়তা নির্ধারণ। ভবিষ্যতে অনেকটা বৈশিষ্ট্যের কাছাকাছি না, অনেকটা ভবিষ্যৎ মানে বৈশিষ্ট্যের কিছু পয়েন্ট ওইখানে আসবে, কথাগুলা প্রায় সেম, পয়েন্টটা হয়তো গুরুত্বর মতো করে লিখতে হবে, আর যখন বৈশিষ্ট্য লিখবা তখন পয়েন্টটা বৈশিষ্ট্যর মতো করে লিখতে হবে। ঠিক আছে? তো ভবিষ্যৎ কর্মীর প্রয়োজনীয়তা নির্ধারণ, অনেকটা দেখাও বৈশিষ্ট্য যখন লেখে তখন অনেক ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আর যখন পরিকল্পনা গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখে তুমি অনেকটা ফ্রি রাইটিং, তুমি তোমার পছন্দ মতো করে ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবা, হ্যাঁ পয়েন্টটার নাম দিতে পারবা। আর যখন বৈশিষ্ট্য লেখে অনেকটা ফর্মাল ভাবে লেখে, যেমন যখন এটা যদি ভবিষ্যৎ কর্মীর প্রয়োজনীয়তা নির্ধারণ এখানে আছে, আর যখন আমি বৈশিষ্ট্য লিখবো তখন এই পয়েন্টটা আমি কিভাবে লিখবো বলতো? যখন বৈশিষ্ট্য লিখবো এখানে বৈশিষ্ট্য তখন কি ফর্মাল ভাষা লিখতে হবে? ফর্মাল লিখতে হবে। এখানে যেমন লিখছে সংখ্যা নির্বাচন, এখানে ভবিষ্যৎ কর্মীর প্রয়োজনীয়তা নির্ধারণ, আর বৈশিষ্ট্যের মধ্যে এই পয়েন্টটাই লেখা আছে, নাম হচ্ছে সংখ্যা নির্বাচন, মানে একটু ফর্মাল করে লেখা, ঠিক না? যে দুইটাই লেখা যায় কিন্তু একটু ফর্মাল করে লেখে বৈশিষ্ট্যের সময়, যে একটা নির্দিষ্ট কাটায় একটা পয়েন্ট। তারপর দক্ষ মানব সম্পদ সরবরাহ, আর হয়তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে হবে কি যে মানব সম্পদ সরবরাহর ক্ষেত্রে পয়েন্টটা হবে মানব সম্পদ উন্নয়ন, যখন তোমার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসবে। হ্যাঁ, এইভাবে করে লিখবে। আচ্ছা, আমরা এটা পড়ে নেই তাহলে বুঝতে পারবো যে এরপর দক্ষ, প্রথমে হলো ভবিষ্যৎ কর্মীর প্রয়োজনীয়তা নির্ধারণ, যে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে ভবিষ্যতে কতজন কর্মী লাগবে তোমার পরিকল্পনার সাথে, তোমার প্রতিষ্ঠানের যে পরিকল্পনা মেইন পরিকল্পনার সাথে সামঞ্জস্য করেই কিন্তু মানব সম্পদ পরিকল্পনাটা তৈরি করা হয়, এবং ভবিষ্যতে কর্মীর কতটুকু প্রয়োজন রয়েছে সেটাই কিন্তু মানব সম্পদ পরিকল্পনা নির্ধারণ করে। ঠিক আছে? এরপর দক্ষ মানব সম্পদ সরবরাহ, একটা যে মানব সম্পদ বা এইচআর ডিপার্টমেন্ট তার কাজ হচ্ছে কর্মীদেরকে সংগ্রহ করা, অদক্ষ কর্মীদেরকে ট্রেন আপ করা, তারপর মনে করো কোনো জায়গায় লোক বেশি আছে, কোনো জায়গায় কম আছে, যেখানে কম আছে সেখান থেকে যেখানে বেশি আছে এইখানে দুইটার মধ্যে ব্যালেন্স করা। তারপর দেখা যায় যে অনেক সময় বিভিন্ন সিচুয়েশনের কারণে, অভ্যন্তরীণ বাহ্যিক অনেক পরিবেশের কারণে আমাদের প্রতিষ্ঠানে অনেক পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হলেও কিন্তু মানব সম্পদ নিয়ে পরিকল্পনা করতে হয়, এবং প্রয়োজন মতো যখন যেখানে যে ধরনের কর্মী দরকার সেখানে কর্মী নিতে হয়। তারপর অনেক সময় দেখা যায় যে
কর্মীরা যত বয়স হয় তত তারা তত তত কম ওরা টেকনোলজির সাথে পরিচিত হয়, কিন্তু যারা নতুন থাকে তারা কিন্তু টেকনোলজির সাথে অনেক সহজেই খাপ খাওয়াতে পারে। হ্যাঁ, তো দেখা যায় যে পুরানো কর্মী দিয়ে তখন আর হয়তো সম্ভব হয় না, তখন কিছু নতুন কর্মী নিয়ে সে আবার তার যেই পরিবর্তনটার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে। আবার মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার, মানব সম্পদ পরিকল্পনা যে এইচআর ডিপার্টমেন্ট থাকে তারা কিন্তু সারাদিনই দেখে যে কর্মীরা কোথায় কম লাগতেছে, কোথায় বেশি লাগতেছে, কোথায় কর্মীরা ঠিক মতো কাজ করতেছে। যখন সে কাজ করে তাকে শাস্তি স্বরূপ একটা ডিপার্টমেন্টে তাকে ট্রান্সফার করে দেয়। তো ওরা সারাদিন মানব সম্পদ নিয়েই কাজ করতেছে, যার কারণে ওদের মাধ্যমে কিন্তু মানব সম্পদের একটা সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়। অনেক সময় দেখা যায় ম্যানেজার হয়তো আরো অনেক বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকে, ও হয়তো ঠিক মতো খেয়াল করতে পারে না কে ঠিক মতো কাজ করতেছে, কে ঠিক মতো কাজ করতেছে না। তো এই জন্য মানব সম্পদ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনারাই দেখেন কে ঠিক মতো কাজ করতেছে, ও যদি ওখানে জন্য উপযুক্ত না হয় তাকে নিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেন। অনেক সময় ট্রান্সফার একটা শাস্তি হিসেবেও কাজ করে যখন সে ঠিক মতো কাজ করে না, তাহলে যখন শাস্তির ভয় হলেও যারা কর্মীরা আছে ওরা ঠিক মতো কাজ করতে বাধ্য হয়। এই জন্য মানব সম্পদের যে সর্বোত্তম ব্যবহার করা নিশ্চিত করা সম্ভব হয়। ঠিক আছে, এরপর হলো কার্য পরিচালনায় একটা সহায়ক হিসেবে কাজ করে। যে মানব সম্পদ পরিকল্পনা একটা সঠিক সময়ে সঠিক সংখ্যক একটা লোকবল নির্বাচন করে। হ্যাঁ, কার্য পরিচালনায় যেটা অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করে। যেমন একটা কাজ তুমি কর্মীদেরকে দিয়ে একটা ম্যানেজার করাই নিবে, তখন দেখা যায় যে সে কার্য পরিচালনা করতেছে, তার হয়তো যেই পরিমাণ অর্ডার আছে সেই পরিমাণ অর্ডার পূরণ করতে তার আরো 100 জন কর্মী প্রয়োজন। তখন সে এইচআর ডিপার্টমেন্টকে বলে এইচআর ডিপার্টমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করে দিতে পারে, না হলে কিন্তু তার কার্য পরিচালনা করা সম্ভব হয় না। অর্থাৎ মানব সম্পদ পরিকল্পনাটা অবশ্যই মানব সম্পদটা যা ডিপার্টমেন্ট আছে এইচআর ডিপার্টমেন্ট ওরা কিন্তু কার্য পরিচালনায় অনেক সহায়ক হিসেবে কাজ করে। এরপর হচ্ছে দ্রুত যে প্রযুক্তির পরিবর্তন, দেখা যায় একটা মেশিন আজকে অচল হয়ে গেছে কিংবা একটা নতুন মেশিন দিয়ে রিপ্লেস হয়েছে, কিংবা এমন একটা প্রযুক্তি আসছে যে প্রযুক্তিটা আমি আমার প্রতিষ্ঠানে বা একটা ম্যানেজমেন্ট চাচ্ছে যে প্রতিষ্ঠানে প্রযুক্তিটা নতুন করে আসুক। তো তখন দেখা যায় যে মানব সম্পদ তখন হঠাৎ করে আবার নতুন লোকের দরকার হয়। যেমন এমন একটা হলো যে একটা কোম্পানি ম্যানেজমেন্ট ডিসিশন নিল ওরা জাভা প্রোগ্রামিং ইউজ করবে, তো দেখা যায় যে প্রতিষ্ঠানে যারা তারা কেউ জাভা প্রোগ্রামিং জানে না, তখন হয় কি একটা এইচআর ডিপার্টমেন্টকে একটা জাভা ইঞ্জিনিয়ার একজনকে রিক্রুট করার কথা বলে দিলে সে দুইজন লোক নিয়ে নিলেই কিন্তু একটা নতুন প্রযুক্তি ওরা কি করতে পারে, নিয়ে চলে আসতে পারে। তো এই মানব সম্পদটি কিন্তু এই কাজটা করে থাকে। তো একটা পরিকল্পনার অংশ হিসেবে দ্রুত একটা যে প্রযুক্তির পরিবর্তনের সাথে তারা খাপ খাওয়াতে পারে। তারপর হচ্ছে কর্মী সংগ্রহ এবং নির্বাচন ব্যয় হ্রাস। তো দেখা যায় ম্যানেজমেন্ট যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো অনেক বেশি সময় খরচ হয়, কিন্তু এইচআর ডিপার্টমেন্ট যখন কাজ করে তখন দেখা যায় কর্মী সংগ্রহ অনেক সহজ হয়। ওরা বুঝে যে কোন পদের জন্য কি পরিমাণ কর্মী লাগবে, তাদের কোথায় পাওয়া যাবে, কিভাবে তাদের সংগ্রহ করতে হবে, কিভাবে তাদের নির্বাচন করতে হবে, এগুলো সবগুলো ওরা সারাদিন যেহেতু ওরা কাজই করে হচ্ছে হিউম্যান রিসোর্স নিয়ে, তাহলে ওরা এগুলো অনেক ভালো বুঝে, আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠে, তখন কর্মী সংগ্রহ সহজ হয়, নির্বাচন ব্যয়ও কমে আসে। তারপর হলো এটা একটা কার্য পরিচালনার একটা ভিত্তি, যে মানব সম্পদ পরিকল্পনা ছাড়া তো কোনো কাজ করাই যায় না। সেখানে তোমার যদি মানব সম্পদটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমার সেই প্রতিষ্ঠানের কার্য পরিচালনার ভিত্তি হিসেবে কাজ করে মানব সম্পদ পরিকল্পনা। তোমার প্রতিষ্ঠানের মানব সম্পদ নিয়ে যদি তোমার সুন্দর পরিকল্পনা না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কার্য পরিচালনা করাই সম্ভব হয় না, বা কার্যটা কাজ যাচ্ছে কাজের দিকে, প্রতিষ্ঠানের লক্ষ্য যাচ্ছে লক্ষ্যের দিকে, দুইটা দুইমুখী হয়ে যায়। হ্যাঁ, খুব মানব সম্পদ পরিকল্পনার উদ্দেশ্যে থাকে সবসময় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। এরপর প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি, যে কোনো একটা প্রতিষ্ঠানের কিন্তু একটা দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন হয় যেটা প্রতিযোগিতা মোকাবেলা করতে পারে। মনে করো আমি ইউনিলিভারের সাথে কম্পিটিশনে যাচ্ছি, তো আমাকে তো ইউনিলিভারের মতো দক্ষ কর্মী বাহিনীর দরকার হয়। ইউনিলিভারের এটা একটা অনেক বড় শক্তি, যে কোনো একটা বড় প্রতিষ্ঠানের বড় শক্তি হচ্ছে দক্ষ কর্মী বাহিনী। যেমন একটা দেখবা যে অনেক সময় বলে যে এই প্রতিষ্ঠানের একটা দক্ষ কর্মী সেই ইউনিলিভারে চলে গেছে, কিংবা বড় একটা প্রতিষ্ঠানের নাম বললো সেখানে চলে গেছে, অর্থাৎ ওরা কিন্তু দক্ষ কর্মী বাহিনীদেরকে কালেক্ট করে।
অর্থাৎ একটা প্রতিষ্ঠান তুমি যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চায় তার কিন্তু দক্ষ কর্মী বাহিনীর প্রয়োজন হয়। আর প্রতিযোগিতামূলক পৃথিবীতে অবশ্যই তোমার নিজের যে দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে হয়। অনেকে কাজ শিখে শিখে দক্ষ হয়, অনেক সময় দক্ষ কর্মী বাহিনীকে অন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়। এভাবে করে বিভিন্নভাবে একটা দক্ষ কর্মী বাহিনী যদি তুমি তৈরি করতে পারো, খুব সহজেই তোমার মানব সম্পদ পরিকল্পনাটা সার্থক হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনও সহজ হবে। এরপর হলো কৌশলগত পরিকল্পনা গ্রহণ। অনেকটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা। একটা প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় কিছু কৌশল নিতে হয় একটা প্রতিষ্ঠানের, সেই কৌশলগত পরিকল্পনাটা যদি গ্রহণ করতে হয় অবশ্যই তোমার সেই কৌশলগত পরিকল্পনাটা কাজে লাগানোর জন্য সেই ধরনের মানব সম্পদেরও প্রয়োজন হয় বা সেই ধরনের কর্মী বাহিনীর প্রয়োজন হয়। ঠিক আছে, এইটাই। এবার এটা তো শেষ, এবার পরের টপিকে আমরা চলে যাই। এটা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা মানব সম্পদ পরিকল্পনার কিছু স্তর আছে। যখন একটা পরিকল্পনা গ্রহণ করা হয় একটা একটা ধাপ করে 13টা ধাপ বা অনেকে 14-15টা ধাপও দেয়। যে 13 নাম্বার ধাপটাতে আমরা যেটা দিয়েছি ওটা অনেকে 3টা ধাপ করে 15টা পর্যন্ত ধাপ দিয়ে থাকে। যে একটা মানব সম্পদ পরিকল্পনার কিছু স্তর, প্রক্রিয়া বা পদক্ষেপ আছে, সেগুলো আমরা পড়ে দেখি। প্রথমে হলো সাংগঠনিক উদ্দেশ্য নির্ধারণ। একটা প্রতিষ্ঠানের যখনই তুমি ফার্স্টে পরিকল্পনা করতে যাবে মানব সম্পদ নিয়ে, প্রথমেই দেখতে হবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি ছিল। আমার উদ্দেশ্য বা এইচআর ডিপার্টমেন্টের উদ্দেশ্যটা কি, সেটা দুইটার সাথে সামঞ্জস্য করতে হবে, করেই তোমার পরিকল্পনা নিতে হবে। এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবেশ নির্ধারণ। একটা প্রতিষ্ঠানে ইন্টারনাল এক্সটার্নাল অনেক পরিবেশ দিয়েই, অনেক উপাদান দিয়েই কিন্তু একটা প্রতিষ্ঠান কি হয়, সবসময় প্রভাবিত হয়। তুমি যখন পরিকল্পনা তৈরি করবা, এইচআর ডিপার্টমেন্ট যখন পরিকল্পনা তৈরি করবে, তখন অবশ্যই প্রতিষ্ঠানের পরিবেশটা নির্ধারণ করতে হবে। তারপর স্বল্প ও দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা আছে সেগুলো প্রণয়ন করতে হবে। প্রথমে তো উদ্দেশ্য নির্ধারণ করলো, প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ নির্ধারণ করলো, তারপর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। স্বল্প মেয়াদী বলতে বোঝায় 1 বছর বা তার কম, আর দীর্ঘমেয়াদী বলতে বোঝায় 3 বছর থেকে 5 বছর বা 10 বছর যেই পরিকল্পনাগুলো প্রণয়ন করা হয় সেগুলো। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠানের লক্ষ্য আছে যেটা 5 বছরে পূর্ণ হবে, কিছু আছে স্বল্প মেয়াদে যে ছোট ছোট সময়ের মধ্যে এটা অ্যাচিভ করতে হবে, এরপর আমরা এই বড় লক্ষ্যটা পূরণ করতে পারবো। যেমন তোমার সেলস টার্গেট হচ্ছে 5 বছরে মনে করো 100 ইউনিট। হ্যাঁ, এটা একটা সিম্পল একটা উদাহরণ, বা 1000 ইউনিট, সেটা কি তুমি 5 বছরে ভাগ করলে দেখবা যে 20 ইউনিট করে আসে। তাহলে কম না? তাহলে তোমাকে প্রতিষ্ঠান প্রথম বছরে 20 ইউনিট তোমার সেল করতে হবে। তুমি দেখলা 20 করে দেখা যায় যে শেষের দিকে আমরা ভাবি যে সেল তো কমে যায়, তাহলে প্রথমে আমরা 40 করে ফেলি, তারপর 30-10 করব, তাহলে আমাদের পরিকল্পনাটা কি হবে, আরো সুন্দর হবে। বা প্রথমে তো দেখা যায় জিনিসের সেল বেশি হয়, পরে একটু কমে যায়, বা প্রতিষ্ঠান যে কোনো একটা, তো ওইভাবে করে পরিকল্পনা তৈরি করতে হবে। একটা উদাহরণ দিলাম শুধু প্রোডাক্টটা নিয়ে বা সেলস দিয়ে, সবকিছু নিয়ে এরকম ছোটখাটো ছোট স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর 3 নাম্বার ধাপের পরে বর্তমান মানব সম্পদের অবস্থান নির্ণয়। এখন দেখতে হবে আমি তো একটা পরিকল্পনা করতেছি, আমার হাতে কয়জন লোক আছে একটা প্রতিষ্ঠানে, বা আমার যে প্রতিষ্ঠান নিয়ে আমি পরিকল্পনা তৈরি করছি সেই প্রতিষ্ঠানে কয়জন লোক আছে এবং আর কত লোক লাগবে। ওইটাই হচ্ছে চাহিদার পূর্বানুমান, যে কতটুকু লোক আরো লাগবে। দেখা যায় যে যখন আমাদের ঘরে মেহমান আসে, তখন আমরা কি করি, যে আগের কিছু জিনিস আমাদের স্টোরে থাকে ঘরে, আর কিছু জিনিস আমরা কি করি, নিয়ে আসি না বাহির থেকে। মানে অর্থাৎ কিছু জিনিস আমার কাছে আছে, মানে কিছু মানব সম্পদ আমার কাছে আছে, কিছু জিনিস আমার নিয়ে আসতে হবে, কিছু জিনিস তো ওইখানে কতটুকু লাগবে দেখবো ঘরেরটা দিয়ে হয়ে যায় কিনা, না হলে আরেকটু বাড়তি আনতে হয়। অনেক সময় ঘরেই থাকে, কিছু জিনিস আনা লাগে না, এরকম আর কি। তো অনেকটা প্রতিষ্ঠানের এরকম দেখা যায় কিছু যে কর্মী বাহিনী, সেটা দিয়ে যদি তোমার পরিকল্পনাটা তুমি প্রণয়ন করতে পারো, হয়ে যায়, তাহলে তো আর লাগতেছে না। যদি না হয় তখন চাহিদাটা পূর্বানুমান করতে হবে, কতটুকু আরো এমপ্লয়ি লাগতেছে আমাদের। তারপর হচ্ছে সম্পূরক পরিকল্পনা প্রণয়ন। সম্পূরক বলতে বোঝায় যদি আমাদের মেইন পরিকল্পনা কাজে না আসে, বা কোনো কারণে, কোনো পরিস্থিতির কারণে, বা কোনো কাজে যদি কাজ করতে না পারে, বা কোনো একটা পরিস্থিতির কারণে কাজ করতে না পারে, তখন যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলতেছে সম্পূরক পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনার সাথে সবসময় সম্পূরক পরিকল্পনা একটা
অবশ্যই থাকবে। কি থাকবে বলো? একটা সম্পূরক পরিকল্পনা থাকবে, যেটাকে বলতেছে সাপ্লিমেন্টারি প্ল্যান। হ্যাঁ, বেশি এই ওয়ার্ডটা ইউজ করে, সাপ্লিমেন্টারি প্ল্যান, সম্পূরক একটা পরিকল্পনা থাকবে। তারপর হলো শ্রম বাজার এবং বিভিন্ন উৎস বিশ্লেষণ। এখন আমি তো আমার পরিকল্পনা, সব ধরনের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, সাপ্লিমেন্টারি প্ল্যান সবগুলো করে ফেললাম। হ্যাঁ, আমার বর্তমান চাহিদা কত আছে বা আমাদের আর ভবিষ্যতে লাগবে কিনা সেগুলো আমি ঠিকঠাক করলাম। এবার হচ্ছে শ্রমবাজার এবং বিভিন্ন যে উৎসগুলো সেগুলোকে বিশ্লেষণ করব মানব সম্পদ পরিকল্পনা এই স্তরে। 7 নম্বরের স্তরে এসে কি করব? উৎস বিশ্লেষণ করবে, কোত্থেকে আমি কর্মী নিব, কাদেরকে নিলে ভালো হবে, আমার শ্রম বাজার কতটুকু, ওভাবে নিলাম। এরপর ওইটা উৎস বিশ্লেষণ করে কাদের মাধ্যমে, কাদের থেকে তুমি নিবা, কোত্থেকে তুমি প্রতিষ্ঠানের কর্মী নিবা সেটা ঠিক করলা। এরপর হচ্ছে মানব সম্পদের সার্বিক পূর্বানুমান, এবং এবার যত তোমার মানব সম্পদ আছে সেগুলো সবকিছু, কিছু নিলা, কিছু আগের ছিল, সবকিছুকে নিয়ে একসাথে কাজ করানো শুরু করলাম। এরপর কর্মত্যাগের সম্ভাবনা নির্ধারণ। এর মধ্যে কিছু থাকবে যে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না, চলে যাবে। কিছু থাকবে যে না আমি এখানে কাজ করব, টিকে থাকবে। তো এই যে কর্মত্যাগের যে সম্ভাবনা, যা কয়জন এমপ্লয়ি চলে যেতে পারে সেটা নির্ধারণ করতে হবে আগের থেকে। যেতে পারে, একটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু একটা সম্ভাবনা নির্ধারণ করে রাখতে হবে। এরপর পূর্ব পরিকল্পিত কর্মসূচির বাস্তবায়ন। হ্যাঁ, যে এরপর আমরা এতক্ষণ যে পূর্ব পরিকল্পনাগুলো নিয়েছিলাম সেগুলোটাকে, সেই পরিকল্পনাটাকে অবশ্যই, সেই কর্মসূচিগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এরপর বাস্তবায়নের জন্য কিছু ব্যয় থাকে, যে কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই ব্যয় থাকে। মানব সম্পদ পরিকল্পনার পর যখন একটা কর্মী আমি নিতে চাই, কর্মী বাহিনী তৈরি করতে যাই, কর্মীটাকে সংগ্রহ করতে পরীক্ষা নিতে হয়, তাদেরকে গার্ড দেওয়ার জন্য কিছু লোক থাকে, কিছু থাকে, বা একটা প্রসেসে অনেক ব্যয় থাকে। তুমি দেখতে হবে যে আমি কতজনের পরীক্ষা নিতে পারবো, এরকম একটা ব্যাপার থাকে। তার মানে ব্যয়টা নির্ধারণ করতে হয়। এখন মনে করো তুমি একটা পোস্ট ডাকলো একটা প্রতিষ্ঠান, দেখা যায় 5 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করলো। এখন তোমার নেওয়ার ক্যাপাসিটি আছে 1 লাখ, 1 লাখ পরীক্ষার্থী তুমি পরীক্ষা নিতে পারো, তোমার 5 লাখ নাই, তাহলে তোমার তো 4 লাখ বাদ দিতে হবে। তুমি ধরুন দেখলা ব্যয় কম, তখন দেখা যায় প্রতিষ্ঠান 4 লাখ যে কোনো একটা কারণে বাদ দিয়ে দেয়, বলে এরা পরীক্ষা দিতে পারবে না, এভাবে করে বাদ দিয়ে দেয়। অর্থাৎ ব্যয়টা কমিয়ে আনে। ওই ব্যয়টা জন্য নির্ধারণ করতে হয়। তারপর হচ্ছে পরিকল্পনার ফলাফল নির্ধারণ। এরপর যে পরিকল্পনার দেখা যাবে এই সবগুলো করার পর ব্যয় নির্ধারণ করলো, ওর একটা কর্মী বাহিনী নিল, ওরা কাজ করতেছে, তখন দেখা যায় একটা ফলাফল আসলো, যে কর্মী বাহিনীটা নেওয়ার পর হয় ওদের লাভ হয়েছে অথবা কি হচ্ছে, লস হচ্ছে। ঠিক আছে, এই লাভ লসের একটা হিসাব করে দেখা যায় কিছু বিচ্যুতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, সেটাকে চিহ্নিতকরণ করতে হয়। এরপর সেটাকে আবার কিছু সংশোধনের প্রয়োজন পড়ে। আবার যদি এমন হয় যে ও খাপ খাওয়াতে পারতেছে না কিন্তু কাজ ভালো করতেছে, তাকে খাপ খাওয়ানোর প্রয়োজন হয়। তো এই 13 নম্বর পয়েন্টটাকে তোমরা 14-15 দিয়ে 5টা পয়েন্ট, মানে 15 পর্যন্ত দিতে পারো, যে ত্রুটি বিচ্যুতকরণ একটা পয়েন্ট, সংশোধন একটা পয়েন্ট, খাপ খাওয়ানো একটা পয়েন্ট। হ্যাঁ, এভাবে করে 15টা পয়েন্ট দেওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এটা একটা পয়েন্টই লেখা যায়, এই জন্য আমি 13তে একটা পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে 13টা স্টেপ। মানব সম্পদ পরিকল্পনার পদক্ষেপে কয়টা স্টেপ? এই 13টা স্টেপ দিয়ে একটা মানব সম্পদ পরিকল্পনা সাধারণত হয়ে থাকে। হ্যাঁ, আরো হতে পারে, আরো অনেকগুলা পয়েন্ট দিয়ে দিতে পারে। ওরা হয়তো ভাবতে পারে এখন ছোট প্রতিষ্ঠান যত বড় হবে তার প্রসেসটা অনেক লম্বা হবে, আর প্রতিষ্ঠান যত ছোট হবে তখন 3টা প্রসেসেই মানব সম্পদ পরিকল্পনা শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, জাস্ট আসলো, পরিচিত কাউকে নিয়ে নিল, তাহলে এভাবে শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা তাড়াতাড়ি শেষ করে, 10 মিনিট আছে। এরপর মানব সম্পদ পরিকল্পনার উপর কর্মী ছাঁটাইয়ের প্রভাব। সাধারণত দেখা যায় যে আমি কর্মী নিলাম, এখন আমার অত কর্মী প্রয়োজন হচ্ছে না, তখন অনেক সময় ছাঁটাই করে দেয়। তো বাংলাদেশে যে প্রচলিত আছে, বাংলাদেশের শ্রমিক নিয়োগ আইন কত সালের? 1965 সালের। এই 65 সালের স্থায়ী আদেশ, শ্রমিক নিয়োগ যে নিয়োগের যে আইনটা আছে সেই অনুযায়ী কর্মী ছাঁটাই সম্পর্কে বলা হয়েছে, বিদ্যুৎ সংকট, কাঁচামালের অভাব, অধিক মজুদ বা যন্ত্রপাতির যে অনাকাঙ্ক্ষিত বিকলতা,
কিংবা অন্য কোনো কারণে মালিক যদি কর্মীকে কাজে নিয়োজিত রাখতে ব্যর্থ হন অথবা অক্ষমতা প্রকাশ করেন তখন সেটিকে বলে কর্মী ছাঁটাই। মানে ও রাখতে পারতেছে না, হয়তো ওকে বিদায় করে দিচ্ছে, দেখা যাচ্ছে ওর বিদ্যুৎ সংকট আছে, ও এত কর্মী দিয়ে কাজ করতে পারতেছে না, কিংবা ওর যে কাঁচামাল দরকার কাজ করার জন্য সেই কাঁচামালটা নাই, কিংবা ওর অধিক মজুদ আছে, দেখা যায় এত কর্মী দরকার নেই, আমি আস্তে আস্তে কাজ করাবো, কিংবা যন্ত্রপাতি যদি আর সময় নষ্ট হয়ে যায়, ওই মেশিনটা দিয়ে 3 জন কাজ করতো, দেখা যায় ওই মেশিনটা নষ্ট, 3 জন কাজ করতে পারছে না, বসে আছে, তখন দেখা যাবে ওর মালিক ওকে বিদায় করে দেয় কিংবা ছাঁটাই করে দেয়। ওইটাকেই বলতেছে অক্ষমতা প্রকাশ করলে সেটাকেই হচ্ছে কর্মী ছাঁটাই বলে। তো কর্মী ছাঁটাই যে প্রভাবগুলো আছে, দেখো যে মানব সম্পদ পরিকল্পনার উপরে কিন্তু এটা অনেক বড় প্রভাব ফেলে। যেমন কর্মী যখন বাহিরে চলে যায় ছাঁটাইয়ের পরও বলে যে এখানে তো প্রায় লোক ছাঁটাই হয়, এখানে জয়েন করো না, এরকম কথাটা বলে না। তো দেখা যায় যে এটা প্রতিষ্ঠানের উপর অনেকটুকু প্রভাব ফেলে। যেমন এটা অনেক সময় কর্মী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বা কর্মদক্ষতা হ্রাস পায়, অনেক সময় কর্মীদের পেশনা থাকে, বলে ওকে আজকে বাদ দিয়ে দিছে কালকে হয়তো আমাকে বাদ দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার চলে আসে, পেশনা হ্রাস পায়। তারপর অনেক সময় দেখা যায় ওরা ভালো করে কাজ করে না, এই জন্য পণ্য সেবার মানটা হ্রাস পেয়ে যায়। এরপর কর্মীদের একটা আর্থিক সংকট তৈরি, হঠাৎ করে চাকরি চলে গেলে দেখা যায় ওদের আর্থিক সংকট তৈরি হয়, এবং অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানও আর্থিক সংকটে ভোগে। যখন কর্মী চলে যায় সে কাজ করতেছে না, কাজ আসলেই তো তোমার টাকা আসবে বা লাভ হবে বা প্রতিষ্ঠান বিক্রি করবে, কিন্তু যদি কাজ না আসে, কাজ বেশি না হয়, তাহলে ও তো সেল করতে পারবে না। ওরও অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের অনেক সময় আর্থিক সংকট তৈরি হয়, অনেক সময় দেখা যায় উৎপাদন হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, উৎপাদন তো অবশ্যই হ্রাস পায়, কর্মী বাদ দিয়ে দিলে অবশ্যই উৎপাদন হ্রাস পায়, বিক্রয়ও হ্রাস পায়। আবার দেখা যায় প্রতিযোগিতার ক্ষেত্রে ও পিছিয়ে পড়ে, ওর প্রতিযোগিতার যে শক্তিটা ছিল সেটা হয়তো কমে যায়। এগুলো হচ্ছে মানব সম্পদের পরিকল্পনায় যে কর্মী ছাঁটাইয়ের একটা প্রভাব। এটাকে কিভাবে এইটাকে দেখা যায়, এটাকে সমন্বয় করা যায়, দেখা যায় ওরা যদি এমন হয় যে তাদেরকে বাহিরে কাজের ব্যাপারে পরামর্শ দেওয়া হয় যে আপনারা বাহিরে চাকরি খোঁজেন, হয়তো আমরা রাখতে পারবো না, আগে থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো, কিংবা এমন বলা হতে পারে এখন আমি আপনাদেরকে ছাঁটাই করে দিই, পরে আবার নিব, লোক দরকার হলে আপনাদেরকে ডাকবো। হ্যাঁ, ওই ধরনের আবার পুনঃনিয়োগের কথা বলে তাদেরকে সমন্বয় করা যায়, কিংবা দেখা যায় তাদেরকে বিনা বেতনে ছুটি দেওয়া যায়, যে আচ্ছা ঠিক আছে আপনি 1 মাস একটু ছুটি কাটান, আমার তো এখন রাখা সম্ভব হচ্ছে না, 1 মাস আপনি ছুটি কাটান। আবার অনেক সময় কাজের সময় হ্রাস, দেখা যায় কর্মীদের তো একটা তোমার কার্যঘণ্টার উপরে বেতন থাকে, তখন দেখা যায় ওর কার্যঘণ্টা 8 ঘন্টা ছিল 2 ঘন্টা করে দিল, দেখা যায় ওর বেতন কমে গেল। তো বেতন আগেও পাইতো হয়তো 15,000, এখন হয়তো সে পায় হচ্ছে 5,000, কর্মঘন্টা কমে গেল। তখন বললো আমার তো এত অল্পতে পোষাচ্ছে না, তখন ওরা কর্মীরা এমনিতেই কাজ ছেড়ে চলে যায়। আবার এমন হতে পারে যে একটা মানব সম্পদ ঋণ দেওয়া, যেটাকে বলে যে একটা প্রতিষ্ঠান, আমি আমার প্রতিষ্ঠানে কাজ করাতে পারতেছি না, হয়তো আমার বন্ধু একটা প্রতিষ্ঠান আছে, ওখানে কিছু কর্মী দরকার নির্দিষ্ট টাইমের জন্য, ওখানে ওদেরকে ধার দেওয়া। হ্যাঁ, এটাকে বলে মানব সম্পদ ঋণ। হ্যাঁ, মানব সম্পদটাকে ঋণ দেওয়া। আবার হচ্ছে পূর্বান্নে অবসর, মানে এটা আর্লি রিটায়ারমেন্ট যেটাকে বলে, দেখা যাচ্ছে বললো যে না আমাদের এই প্রতিষ্ঠানে 50 বছরে আমরা সবাইকে রিটায়ারমেন্ট দিয়ে দিই, তাহলে ওর কর্মী রাখা সম্ভব হচ্ছে না, বলতে পারতেছে না, কিন্তু কি করলো 50 বছর রিটায়ারমেন্ট এজ ঠিক করে দিল, বা আর্লি রিটায়ারমেন্টে যেতে বললো যে আপনি রিটায়ার করে ফেলেন, আপনাকে আমরা রিটায়ারমেন্ট দিয়ে দিলাম। এরকমও হতে পারে, এভাবেও কর্মীদেরকে সমন্বয় করা যায়। যেহেতু সে দেখা যায় আর্লি রিটায়ারমেন্টের সময় কিছু একটা টাকা পয়সা, অনেক একটা বিগ অ্যামাউন্ট পায়, তখন দেখা যায় সেটা নিয়ে হয়তো সে অন্য কাজে নিয়োজিত হতে পারে। আবার হলো কর্মবন্টন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কাজটাকে বিভিন্ন হাজবেন্ড ওয়াইফ দুইজনই জব করে, তাদের মধ্যে ভাগাভাগি করে দিল, সেটা সেভাবেও কিন্তু তোমার অনেক সময় কি হয় এই কর্মী ছাঁটাইয়ের প্রভাবটা রক্ষা করা যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে পদ বিলুপ্তকরণ, যে পদটা আছে পদটাই উঠাই নিয়ে যাওয়া, যে পদটাই আর থাকবে না, এরকম যদি হয়, এভাবেও তোমার মানব সম্পদ পরিকল্পনা যে কর্মী ছাঁটাইয়ের প্রভাবটাকে থেকে তোমার সমন্বয় করা যায়। ঠিক আছে, এইটাই আজকের লেকচার। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম।